সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে 10টি গাড়ির সংঘর্ষ, নিহত 1। পূর্বাঞ্চলে বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনায় আটক 3 জনের প্রত্যেকের 2 দিনের রিমান্ড মঞ্জুর। চাঁদপুরে ড্রাগন ফল চাষে ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক আলো, ফলন দ্বিগুণ পাওয়ার দাবি উদ্যোক্তার। গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। পটুয়াখালীতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17 ডিগ্রি সেলসিয়াস। তবে সবচেয়ে দুর্ভোগে রয়েছেন উত্তরের লোকজন। হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বেশি ভোগান্তিতে রয়েছেন সাধারণ শ্রমজীবীরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি এবং কুড়িগ্রামে 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। উত্তরাঞ্চলের শীতের তীব্রতা ও জনদুর্ভোগ সম্পর্কে জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রউফ। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য কতটা থাকছে জানাবেন। ঠান্ডাজনিত রোগের প্রকোপ কেমন এখন, এবং আরেকটি বিষয় যে ছিন্নমূল মানুষেরা তো শীতে অনেক কষ্ট পান, তাদেরকে সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, বা স্থানীয় বাসিন্দারা কি করছেন তাদের জন্য? আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। গত 2 দিন যাবৎ নওগাঁর তাপমাত্রা 12 ডিগ্রি ঘরে অবস্থান করছে। এর আগে গত সপ্তাহের পুরোটা কিন্তু আপনার 11 ডিগ্রি ঘরে অবস্থান করছিল। এতে বলা যায় যে নওগাঁর তাপমাত্রা চলতি শীত মৌসুমে 9 থেকে 15 ডিগ্রি ঘরের ওঠানামা করছে। এতে করে কিন্তু কখনো শীত পড়ছে, কখনো আবার একটু গরম লাগছে, আবার কখনো ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিদিক। এতে করে অনেকটাই বিপর্যস্ত অবস্থা হয়ে পড়েছে নওগাঁর জন্য। যেমন বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল দিনমজুর শ্রেণীর যে মানুষগুলো রয়েছে, সে মানুষগুলো আসলে অনেকটাই বিপর্যস্ত অবস্থায় পড়েছে। তাদের আয় কমে গেছে। এছাড়া কিন্তু আপনার আরো যে বিভিন্ন বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, তারাও কিন্তু আসলে অনেকটা বিপদে পড়েছে। সব কথা বলা যায় যে এই প্রচন্ড শীতের কারণে কিন্তু নওগাঁর জনজীবনটা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া কিন্তু আপনার উত্তরে হিমেল হাওয়া সেই শীতের তীব্রতাটাকে অনেকটাই বেড়ে দিয়েছে। আর এর কারণে কিন্তু নওগাঁ উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত। সেই খাদ্য ভাণ্ডারে কিন্তু এখন মাঠ জুড়ে বিভিন্ন সবজি চাষিরা চাষ করেছে। বিশেষ করে মাঠে কিন্তু এখন আলু রয়েছে। সেই আলুর গাছগুলো সূর্যের দিনের বেশিরভাগ সময় সূর্যের তাপটা না পাওয়ার কারণে, ঘন কুয়াশায় প্রচন্ড শীতের কারণে কিন্তু আলুর গাছগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে। এতে করে কৃষকরা কিছুটা ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে। এছাড়া কিন্তু আলুর পাশাপাশি গুলো রয়েছে, সেগুলো কিন্তু একটু ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। তো আমার সঙ্গে কথা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে শীতের এই সময়ে একটু ঘন কুয়াশা, প্রচন্ড শীতের কারণে এবং পুরো দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো না থাকার কারণে কিছুটা সবজির ক্ষেত্রে একটু সামান্য হলে একটু প্রভাব পড়বে। এছাড়া আমার সাথে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে শীতের প্রকোপটা বৃদ্ধি হওয়ার শুরু থেকে কিন্তু নওগাঁর ছিন্নমূল মানুষদের মাঝে কিন্তু সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এবং এই শীতের তীব্রতা যদি আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু শীতের যে আরো জেলার যে 11টি উপজেলা রয়েছে, সেই সব 11টি উপজেলা থেকে ছিন্নমূল এবং শীতার্ত মানুষদের তালিকা করে কিন্তু তাদেরকে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া কিন্তু এই কখনো শীত, কখনো আপনার একটু গরম এবং কখনো ঘন কুয়াশার কারণে কিন্তু শীতজনিত রোগের আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এতে করে আমরা সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালে দেখেছি যে আপনার বিশেষ করে শীতজনিত রোগে কিন্তু শিশু বয়স্করা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে এখনো শীতজনিত রোগে আক্রান্ত মানে জেলার কোথাও মারা যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। এছাড়া আমার সঙ্গে কথা হয়েছে বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই ধরনের আবহাওয়া এবং তাপমাত্রা ওঠানামা আর কয়েকদিন থাকবে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল নওগাঁ থেকে তাপমাত্রা নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রউফ।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সকালে অন্তত 4টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বাস সহ 10টি গাড়ির সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, রবিবার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে সড়ক পরিষ্কারভাবে দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটে। নিহত ফরহাদ হোসেন ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল। সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ের 16 ঘর থেকে হাসারা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহন একটি আরেকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের কারখানায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে 3টি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। রাজধানীর পূর্বাচলে গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মোতাসিম মাসুদ নিহতের ঘটনায় আটক 3 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে তাদের হাজির করে 5 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই 3 আসামি হলেন মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী মাসুদ বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে 2 বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। রাতে বাসায় ফেরার সময় পূর্বাচলের নীলা মার্কেট সংলগ্ন পুলিশ চেকপোস্টে তাদের মোটরসাইকেলটি থামানো হয়। রাত আনুমানিক 3টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার চেকপোস্ট অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাসুদ মারা যান এবং অমিত সাহা ও মেহেদি হাসান আহত হন। এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাজনিত মামলা নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিজ্ঞ আদালত দুই পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন যে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং 3 কার্যদিবসে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক কার্যকর করার জন্য উনি নির্দেশ প্রদান করেন। এই মার্ডারের পরিকল্পিত মার্ডারের সুষ্ঠু সঠিক বিচার হোক, এই যে সর্বোচ্চ সাজা আমি দাবি করছি। আশা রাখি যে এইভাবে আমরা সহযোগিতা পাবো সরকার পক্ষ থেকে এবং আমাদের যে তদন্ত হবে সেটা সুষ্ঠুভাবে হবে। সাভারে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় দায়ী বাস চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের সহপাঠীরা। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় জানানো হয়, শনিবার ভোরে ইয়ামিন চত্বরে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন মোটরসাইকেল যাত্রী প্রত্যয়। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ ঠিকানা পরিবহনের ওই বাসটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও হেলপার। মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে সড়ক পরিবহন আইনের কঠোর প্রয়োগে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। চাঁদপুরে লাইটিং পদ্ধতিতে ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন উদ্যোক্তা নাসির উদ্দিন সরকার। তাকে দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই। আগ্রহীদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। চাঁদপুরের মতলবে প্রায় 12 একর জমিতে রাতে এমন আলো জ্বলতে দেখা যায়। এখানে রয়েছে প্রতিটি 15 ওয়াটের 2000 বৈদ্যুতিক বাতি। এমন মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন অনেকেই ভিড় করেন। তবে এ বাতি শখের বশে নয়, জ্বালানো হয় ড্রাগন ফলের চাষের জন্য। উদ্যোক্তা নাসির উদ্দিন সরকার জানান, দিনের দৈর্ঘ্য কমে গেলে শীতকালে ড্রাগনের ফুল ধরে না। মার্চ মাসের শেষে ফুল ধরে। তাপমাত্রা বাড়লে ফল বড় হয়। জুন মাস থেকে বাজারে ড্রাগন ফল উঠতে শুরু করে। পাওয়া যায় নভেম্বর মাসের শেষ পর্যন্ত। সূর্যের আলোর ঘাটতি মেটাতে বৈদ্যুতিক আলোর ব্যবহার করছেন তিনি।
এই লাইটটা যেই বছর লাগাইছি সেই বছরই সেই 6 মাসে এই লাইটের টাকা আমার রিকভারি হয়ে যেতেছে। দ্যাটস গুড। এই লাইটটা আমি আরো 10 বছর এভাবেই চালাতে পারবো। নাসিরউদ্দিন অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভোরে একবার এবং সন্ধ্যায় একবার 3 থেকে 4 ঘন্টা লাইটগুলো জ্বালান। লাইটিং পদ্ধতিতে স্বাভাবিক সময়ের থেকে ডবল উৎপাদন হয়। লাইট পদ্ধতি ব্যবহার করে ড্রাগন চাষ এলাকায় বেশ সাড়া ফেলেছে। এতে আগ্রহী হচ্ছেন অনেকেই। আসছি ড্রাগন ফলের বাগান দেখতে, তো দেখলাম ভালোই লাগলো। চাষ কেমনে করে এটি দেখলাম, বুঝছেন, দেখে এরপরে মনে করেন কেনাকাটাও করছি, মাঝে মাঝে কিনা নিছি, খাইছি, ভালো। কৃষি কর্মকর্তা জানিয়েছেন লাইট পদ্ধতির চাষাবাদে ড্রাগন উৎপাদন 2 থেকে 3 গুণ বাড়ে। এতে আমদানি কমানো সম্ভব হবে। এখানে নতুন নতুন উদ্যোক্তারা এখানে আকৃষ্ট হচ্ছেন এবং আমরাও মোটিভেশন ট্যুরগুলো সেখানে করতেছি, কৃষকদেরকে নিয়ে যাচ্ছে, উদ্যোক্তাদের নিয়ে যাচ্ছে, যাতে তারা এই পদ্ধতিটা দেখে আরো বেশি আকৃষ্ট হতে পারে। তিনি জানান ড্রাগন একসময় সুপার শপের ফল ছিল, যা এখন খুবই সহজলভ্য। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কোন দল নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বা যোগ্য না তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী কাজে সহায়তাকারী বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, নির্বাচন সম্পর্কে ডিজিটাল ও আলোচনার মাধ্যমে মানুষের মতামত নেওয়া হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রস্তাবনা নির্বাচন সংস্কার কমিশন তুলে ধরতে কাজ করছে। চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকালে পটিয়ার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে MM ট্রাভেলস নামের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের বাসের ধাক্কা লাগে। এতে MM ট্রাভেলস বাসটি সড়কের পাশে পড়ে যায়। এতে বাসটির 2 যাত্রী নিহত হন। নিহতরা হলেন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের আব্দুল করিম ভোলা ও আব্দুল হামিদ সাবু। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির জসিমউদ্দিন জানান, 2 বাসের সংঘর্ষে ঘটনাস্থলে একজন, পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। চালককে আটক করেছে পুলিশ। কক্সবাজার শহরের কলাতলিতে আন্তর্জাতিক মানের তারকা হোটেল রামাদা দখলের চেষ্টার অভিযোগ করেছে কর্তৃপক্ষ। রবিবার সংবাদ সম্মেলনে হোটেল রামাদার ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিনের ছোট ভাই মাসুদ আলম এই অভিযোগ করেন। তিনি জানিয়েছেন, হোটেলে জোরপূর্বক ঢুকে ক্যাশের টাকা লুট করার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। পরে পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে তারা। এই ঘটনায় রামাদা পরিবারের সদস্যরা জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে মাসুদ আলম ঘটনার সঠিক তদন্তপূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটিকে সাস্টেইনেবল ইন্স্যুরেন্স কোম্পানির স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট। একই সাথে দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে কোম্পানির অগ্রগতি ও উন্নতির জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিনকে বিমা খাতের বেস্ট সিইও অব দ্য ইয়ার স্বীকৃতি দিয়েছে দক্ষিণ এশিয়ার এই সংস্থাটি। গত 20 ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বিজয়ীর হাতে পুরস্কার 2টি তুলে দেয় সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ। ন্যাশনাল লাইফ চতুর্থবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করল। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দেশের উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে 10টি গাড়ির সংঘর্ষ, নিহত 1। পূর্বাঞ্চলে বৈট শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনায় আটক 3 জনের প্রত্যেকের 2 দিনের রিমান্ড মঞ্জুর। চাঁদপুরে ড্রাগন ফল চাষে ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক আলো, ফলন দ্বিগুণ পাওয়ার দাবি উদ্যোক্তার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।